আমাদের এদেশে এবং আমাদের রাজ্যে যা যা কিছু হয় সবই ভোটকে কেন্দ্র করেই। এই যেমন ধরুন ঠিক এই মুহূর্তে SIR বা নির্বাচন কমিশন যেটাকে বলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। ভোটের আগেই বিহারে লক্ষ লক্ষ মানুষের নামের বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে। গোটা বিষয়টা ভাবাচ্ছে, বিতর্ক ডানা বাঁধছে। আমাদের এ রাজ্যেও নাকি এটা শুরু হবে। এখন গোটা বিষয়টা এরকম ভাবে আমরা ভাবতে পারি যে যথার্থ ভোটার তালিকা তৈরি হোক, এটাতে আমাদের কারোর কোনো আপত্তি নেই, কিন্তু গোটা বিষয়টা যদি একটা বিশেষ লক্ষ্যে বা উদ্দেশ্য দ্বারা তাড়িত হয় তাহলে অবশ্যই তা নিয়ে সন্দেহ করতে হবে। যেভাবে নির্বাচন কমিশন গোটা বিষয়টা সামনে রাখছে তাতে একটা সন্দেহের জায়গা থাকছে। অন্যদিকে আমাদের রাজ্যে ভাবুন, যা যা ঘটছে আমাদের খুব অবাক লাগছে যে আমরা তো নাগরিক হিসেবে পাশাপাশি ধর্ম নির্বিশেষে দিনের পর দিন এখানে ছিলাম। এখন যেটা ঘটছে তাতে মনে হচ্ছে সত্যি কি রাজ্য প্রশাসন ঠিকঠাক ভাবে গোটা বিষয়টা দেখতে পাচ্ছে, রাখতে পারছে, নাকি তারাও একটা বিশেষ উদ্দেশ্য তাড়িত হয়ে গোটা বিষয়টা করছে। আমাদের ঠিক এখানেই প্রশ্ন, বিএলওদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের রাজ্যের প্রধান প্রশাসক যেভাবে বিএলওদের হুমকি দিচ্ছেন, যেভাবে পুজোর অনুদানের টাকা দিচ্ছেন, তাতে সবকিছুই বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্যে, ভোট কেনার লক্ষ্যে এগুলো হয়ে যাচ্ছে। অন্যদিকে ভাবেন, এই যে ছবিটা আমাদের টিভির পর্দায় দেখা যাচ্ছে, এটা হচ্ছে আজকে সামাজিক মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে। গরু পাচার করছে এই অভিযোগে একদল মানুষ এই মানুষগুলোকে হেনস্থা করছে। যদি গরু পাচার করে তাহলে তো প্রশাসনের ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু একদল নেমে পড়েছে, তারা স্বঘোষিত গরু রক্ষাকারী হিসেবে নিজেদের সামনে আনছেন। এমনটা হয়েছিল কখনো? প্রশাসক কোথায়? আমরা ঠিক এখানেই বুঝতে চাইব ভোট আদায়ের হাতিয়ার হয়ে উঠছে কিভাবে বিএলওদের হুমকি এবং অনুদান দেওয়া। আর তার সঙ্গে এই যে দেখুন, এগুলো ঘটেই চলেছে। কতদিন আমরা পাশাপাশি ছিলাম, হিন্দু, মুসলমান, অন্য সমস্ত ধর্মের মানুষেরা। আমাদের এই ধর্ম তো প্রধান হয়ে ওঠেনি, কেন এখন এটা এভাবে সামনে আসছে? আমাদের রাজ্যের প্রশাসন বারবার করে বললেন এখানে ওসব চলবে না, কিন্তু কার্যত কি হচ্ছে? ঘটেই যাচ্ছে। আমরা অন্তত সত্যের খাতিরে এটা মানি যে এর আগে 34 বছর বাম শাসন ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বামদের নানা কাজের সমালোচনা করতে একটুও পিছপা হই না, কিন্তু একই সাথে বলছি ধর্ম পরিচয়ের জন্য 34 বছর কাউকে হেনস্থা হতে হয়েছে আমরা দেখিনি। এই ছবিগুলো 34 বছরে কখনো আসেনি। তৃণমূলের যারা সমর্থক, তৃণমূলের যারা ভক্তবৃন্দ, তারা আমার এই কথায় যদি আপত্তি করেন, আমি বলবো এটা সত্য, নির্ভেজাল সত্য। বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, পুজোর অনুদানের টাকা দেওয়া হচ্ছে, জগন্নাথ মন্দির করা হচ্ছে, সবই সরকারি টাকায়, যেটা করা যায় না, করা উচিত নয়, অথচ এইভাবেই চলছে। এভাবেই ধর্ম নিরপেক্ষতার মহিমাকে ম্লান করে দিয়ে শাসকরা শুধুমাত্র ভোট কেনবার জন্য ঝাঁপিয়ে পড়ছে। আসুন গোটা বিষয়টা নিয়ে একটু বোঝবার চেষ্টা করি। অন্তত আমরা তো এটুকুই পারি, মানুষের বোধে, মানুষের চেতনা একটু ধাক্কা দিতে পারি। এখনো জেগে উঠুন মানুষ, নাগরিক হিসেবে নিজেদের পরিচিত করাবার চেষ্টা করুন। তা না হলে খুব ক্ষতি হয়ে যাবে আমাদের সমাজের, আমাদের চারপাশের। আমাদের যে নাগরিক সত্তা নিয়ে আমরা বাস করি সেটার উপরেও একটা ভীষণ ধাক্কা লাগতে চলেছে। আসলে বিষয়টা আলোচনা করবার জন্য আর যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি অতিথি হিসেবে, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন, আমি পিসিআরকে বলবো তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, কারণ একটু অনিবার্য কারণে আমাদের একটু দেরিতে আজ অনুষ্ঠান শুরু করতে হচ্ছে। ফলে আমি তাড়াতাড়ি অনুষ্ঠানে আসতে চাইব, বক্তব্যে আসতে চাইব। পিসিআরকে বলবো যাতে অতিথিদের দেখানো যায়। আমাদের সঙ্গে রয়েছেন আনিসুর রহমান, আইনজীবী এবং একই সাথে মানবাধিকার আন্দোলনের কর্মী। আমার সাথে রয়েছেন অরিন্দম গোস্বামী, কংগ্রেসের একেবারে তরুণ মুখ।
অরিন্দম অনেকদিন পরে আমার এই অনুষ্ঠানে যোগ দিল। অরিন্দমকে আমি স্বাগত জানাচ্ছি, আনিসুর বাবুকেও স্বাগত জানাচ্ছি, আর স্বাগত জানাচ্ছি আমাদের খুব পরিচিত সৌমিত্র মুখার্জি, দীর্ঘদিনের আইনজীবী। সৌমিত্র বাবুকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করবো, আমি একবার অরিন্দমকে দিয়ে আলোচনাটা শুরু করি। অরিন্দম, অরিন্দমের ছবিটা আবার যেটা সমস্যা হচ্ছে। অরিন্দম, শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা অরিন্দম, আমি তোমাকেই প্রথম জিজ্ঞাসা করি যে যে ঘটনাগুলো টুকরো টুকরো করে আসছে, কোথাও মনে হচ্ছে না ভোটের স্বার্থেই সবকিছু হচ্ছে? আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্র, আমাদের ব্যবস্থাপনা যে ঐতিহ্যের কথা বলে, যে ঐতিহ্যকে বহন করে আনছিল, কোথাও সেটা ধাক্কা খাচ্ছে। বিএলওদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, কোথাও মনে হচ্ছে যে আসলে এটা যদি ধরে নি কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ উদ্দেশ্য আছে, নির্বাচন কমিশনের আচার আচরণে নিশ্চয়ই আপনার প্রশ্ন তুলব, কিন্তু এ রাজ্যে যেটা ঘটছে সেটা একটা বিশেষ লক্ষ্যে, মানে কেন্দ্রীয় সরকার কিংবা যদি নির্বাচন কমিশনের বিশেষ উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের এখানকার শাসক একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমাদের এই সব বিশেষ উদ্দেশ্যগুলো পেরিয়ে সত্যিটাকে প্রতিষ্ঠা করতে হবে। খুব কঠিন কাজ, তাই না? দেখো, কালকে একটা সংবাদ মাধ্যমের সাথে এই ডিবেটই ছিল। সেখানে বলছিল, মানে সেখানে কথায় কথায় উঠেছিল যে খাদ্য, শিক্ষা ইত্যাদি ইত্যাদি এই সমস্যাগুলো যে রয়েছে, এগুলো কিরম ভাবে ইম্প্যাক্ট ফেলে। তো সেই জায়গাতেই আমি বলেছিলাম যে আজকের যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটা ভয়ঙ্কর কম্বিনেশন। রাজনৈতিক শিক্ষার অভাব, দ্বিতীয়ত সাধারণ মানুষের কাছে টাকার অভাব, কিন্তু নেতাদের পকেট ভর্তি টাকা। এই যে দুটোর কম্বিনেশন সাধারণ যে নেতা নেত্রীরা রয়েছে আমাদের কোন পর্যায়ে নামিয়েছে, এইটা অত্যন্ত ভয়ঙ্কর। মমতা ব্যানার্জির সরকার আজকে যারা সরকারি চাকরি করছে, তাদের নিজেদের যোগ্যতায় চাকরি করছে, তাদের নিজের বাড়ির চাকর ভেবে ফেলেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার। দেখো, এরা প্রত্যেকে আমাকে তোমাকে আমাদের সার্ভিস দেওয়ার জন্য নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি যদি প্রশাসনিক প্রধান হিসেবে মনে করে থাকেন যে এরা মমতা ব্যানার্জির বাড়ির চাকর বাকর, তৃণমূল দলের চাকর বাকর, সেটা কিন্তু ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যেই স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে ম্যাচ করে না। 2 নম্বর হচ্ছে, দেখো এটা মানে কি বলবো, আজকে যা হচ্ছে প্রত্যেকটা না কোথাও না কোথাও ভোটকে সামনে রেখে। এই যে তুমি যদি বলো আমাদের নতুন যে রিভিশনের কাজটা চলছে ভোটার কার্ডে, সেইটাও ভোটকে সামনে রেখে। যদি সেটা না হতো, যদি ভারতবর্ষের সরকারের সত্যি সদিচ্ছে থাকতো যে যারা ভুয়ো ভোটার তাদেরকে বাদ দেব, তাহলে এটা সারা ভারতবর্ষে একসাথে হতে পারতো। তাহলে কেউ পশ্চিমবঙ্গের বাসিন্দা, আজকে পশ্চিমবঙ্গে এই রিভিশনটা হচ্ছে, সে বিহারে গিয়ে লুকিয়ে থাকলো, আবার পশ্চিমবঙ্গে কমপ্লিট হয়ে গেলে সে বিহার থেকে পশ্চিমবঙ্গে চলে আসলো। এই জিনিসটা হতে পারতো না যদি এটা সারা ভারতবর্ষে একসাথে হতো। এই দেখো, এটা এটা যখন বিহারে প্রয়োজন হয়েছে বিজেপির, সেই সময় বিহারে কয়েক লক্ষ ভোটার বেড়ে গেছে। আজকে হয়তো পশ্চিমবঙ্গে প্রয়োজন ভোট কমানোর, সেই কারণে পশ্চিমবঙ্গে বিজেপি এই সেটা নিয়েছে। কিন্তু তার পাশাপাশি মমতা ব্যানার্জি আবার কিছুদিন আগে, তোমার মনে থাকবে, মমতা ব্যানার্জি তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে যারা অন্য রাজ্য থেকে এসছে তাদেরকে যেন ভোটার লিস্ট থেকে বের করে দেওয়া যায় সেই ব্যবস্থা করেছিলেন। তারা বিভিন্ন সমীক্ষা টমীক্ষা ইত্যাদি ইত্যাদি করেছিলেন। আবার আমি গতকালই দেখলাম অভিষেক ব্যানার্জি তিনি বলছেন কোনো ভোটার বাদ যাবে না। তাহলে যারা পশ্চিমবঙ্গে বাইরের দেশ থেকে আসছে বা বাইরের রাজ্য থেকে আসছে, তাদের কাউকেই যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের বাইরে করবে, এই সদিচ্ছে কিন্তু কারণ নেই। তাহলে এই তৃণমূল এবং মানে যদি ধরে নেই যে বাইরের দেশ থেকে যারা এসছে তারা তৃণমূলের ভোটার, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে যারা এসছে তারা বিজেপির ভোটার, তাহলে এদের মিলে ঝুলে খেলতে সমস্যা হয়, সুবিধে হয় আর কি। এই জায়গাটাতেই আমাদের অসুবিধে, যে এক তো রাজনৈতিক শিক্ষাটার প্রচন্ড অভাব, যে যারা চাকরি বাকরি করছে তারা তোমাকে আমাকে সার্ভিস দেওয়ার জন্য, তারা কেউ কারোর ব্যক্তিগত চাকর নয়। এই যে প্রাথমিক রাজনৈতিক শিক্ষা, সেইটার অভাব রয়েছে। দ্বিতীয়ত এদের সদিচ্ছের অভাব রয়েছে। সেই কারণেই এরা নিজেদের যে এমনকি এমনকি তুমি দেখবে যে পুজোর ভাতা যেটা দেওয়া হয়, সেটাও 85,000 টাকা থেকে বাড়িয়ে 1,10,000 টাকা করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছুর পেছনেই ভোট রয়েছে। কেন বলছি?
দেখো মমতা তো ভোটের আগে মনে আছে তোমাদের দিদিকে বলো বলে একটা কর্মসূচি একদম। শুরু হয়েছিল, যে নিজের পাড়ার অভিযোগ সরাসরি নাকি মমতা ব্যানার্জিকে জানানো যাবে। সেই প্রকল্পের আজকে কি স্থিতি আমরা কেউ জানি? এখন আবার নতুন হয়েছে কি পাড়ায় কি কি সব হচ্ছে। আপনার তো পাড়ায় আপনার এগুলো সমাধান। প্রত্যেক আপনার পাড়ায় আপনার সমাধান, এগুলো সব ভোটমুখী এক একটা প্রচার, যেটা তৃণমূল এবং বিজেপি দুজনে মিলে করছে, যাতে করে এদের দুজনের মিলে ঝুলে খেলতে সুবিধে হয়। এর বেশি আমাদের কিছু বলার নেই। সাধারণ মানুষের কাছেই আমাদের অনুরোধ থাকবে, আপনারা নিজেদের অতীত অভিজ্ঞতা দিয়ে এটা বিচার করুন, আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি। বেশ, আমি সৌমিত্র বাবুর কাছে আসবো। সৌমিত্র বাবু, আইনের লোক আপনি, এর আগের আমার অনুষ্ঠানেও বলেছিলেন। একদম পরিষ্কার আপনার কাছে জানতে চাইছি যে বিএলওদের যে হুমকি দেওয়া হচ্ছে, এটার আইনি দিক এবং যেভাবে এসআইআর করা হচ্ছে মানে নতুন হয়ে, এটার আইনের দিকটা যদি একটু সংক্ষেপে, মানে আজকে আমার সময় কম, আর একদিন নিশ্চয়ই আমি বিস্তারিত আলোচনা করব, যদি আপনি সংক্ষেপে বলেন আইনের দিকটা। প্রথমে বলি, নির্বাচন কমিশন যে স্পেশাল ইনসেনটিভ রিভিশনটা করছে এটা কোনোভাবেই বেআইনি নয়। প্রথম হচ্ছে আর্টিকেল 324-এ ভোটার তালিকা তৈরি করা রিভিশনাল ওয়েতে করার অধিকার নির্বাচন কমিশনের আছে, এটা সেন্ট্রাল নির্বাচন কমিশন, এবং তার সঙ্গে 326-এ সংশোধনের ক্ষমতাও আছে। 324-এ আর 326-এ প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার আছে। এবার স্পেশাল ইনসেনটিভ রিভিশন সংক্ষেপে আজকে বলি, সময় সংক্ষেপ করে, এর মানে হচ্ছে নিবিড় সমীক্ষা, বিশেষ নিবিড় সমীক্ষা। তার মানে কি? তার মানে পর্যবেক্ষণ বা তবে মানে হচ্ছে যে ভোটার তালিকাটা সঠিক কিনা সেটা জাজমেন্ট দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে, এবং সেটা নির্বাচন কমিশন অটোনমাস বডি হিসেবে করছে, নট অ্যাজ ডাইরেক্টিভ অন দ্য পার্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা একদম ভুল প্রচার হয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রতিনিধিত্ব করছি না, তবু নিরপেক্ষভাবে আমার মন্তব্যটা বলছি একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে। এখানে পরিষ্কারভাবে ক্লিয়ারলি বলা আছে যে এই যে সার হচ্ছে স্পেশাল ইনসেনটিভ রিভিশন, এটার কারণ হচ্ছে ভুয়ো ভোটারকে ধরা, যেসব ভোটার মারা গেছে তাদের নাম থেকে গেছে তাদের নাম বাদ দেওয়া, অনুপ্রবেশকারী হিসেবে যারা চিহ্নিত হবে তাদের নাম বাদ দেওয়া, এবং একই জায়গায় দুটি ভোট আছে, দু জায়গায় ভোট আছে সেই সকল ভোটারদের বাদ দেওয়া। আমি একটা সম্প্রতিকালে ইউটিউবে একটা দেখছিলাম, সত্যি হাসির কথা। একটি ভদ্রলোক এসে পোলিং অফিসারকে বলছে আমার ঠাকুমা এসেছিল, নাম বাদ করে বলে না উনি তো ভোট দিয়ে গেছেন। বলছে বছরে একবারই ভোটের সময় দেখা হয়, আর কোনো সময় দেখা হয় না, ঠাকুমা স্বর্গ থেকে এসে ভোট দিয়ে চলে যান। এই যদি হয়, সত্যি এটা হাসির কথা হলো, এটা বাস্তব। এই যদি হয় তাহলে এক্ষেত্রে ভুয়ো ভোটার ধরার ক্ষেত্রে এটা করা বাধ্যতামূলক। এবার বিহারে কেন করা হলো, এক্ষেত্রে আমিও প্রশ্ন তুলবো। এই পদ্ধতিটা তো অনেক আগে করা যেত। ভোটের মুখে এসে করে তাড়াহুড়ো ভাবে করে কখনোই সমীক্ষা সঠিক হয় না, কারণ আমরা জানি আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন, একদম প্রশ্নগুলো সেখানেই। সুপ্রিম কোর্ট যে তার পর্যবেক্ষণ জানিয়েছে এই বিষয়গুলোকে সামনে নিয়েই রেখেছে। একদম। এইবার যে প্রশ্নটা এসছে যে সুপ্রিম কোর্টে যে কেসটা করেছে, সেই সুপ্রিম কোর্টের কেসের ক্ষেত্রে যে আর্টিকেল 32-কে ব্যবহার করা হয়েছে, যেহেতু ইলেকশন কমিশন একটা অটোনমাস বডি, সেখানে কি কি ইলেকশন কমিশন বলেছেন ডকুমেন্টগুলো লাগবে, অত্যন্ত কঠিন কঠিন ডকুমেন্ট, আমরা আইনজীবীরা এত সহজে তৈরি করতে পারি। পেনশনের কাগজ রাজ্য বা কেন্দ্র রাষ্ট্রায়ত্ত সংস্থায়, আমি যদি প্রাইভেট ফার্মে কাজ করি আমার পেনশনের কাগজ কোথায় থাকবে, কোন কর্পোরেটে পেনশন আছে। 1987 সালের আগে গভর্নমেন্ট ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট বা ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসি আন্ডারটেকিং বা এন্টারপ্রাইজের আইডেন্টিটি কার্ড বা কোনো সার্চে কেউ যদি প্রাইভেট ফার্মে কাজ করে তাহলে তার কাছে একটাও থাকবে না। বার্থ সার্টিফিকেট কজন মানুষের আছে? আমার আছে, কারণ আমার পাসপোর্টের প্রয়োজন, এটা নিতে হয়েছিল। কজনের বার্থ সার্টিফিকেট আছে? সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, এটা থাকাটা বাঞ্ছনীয়, কিন্তু কজন মাধ্যমিক পাস আছে সেটাও পার্সেন্টেজ করে দেখতে হবে। তার সঙ্গে দেখতে হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা অবশ্যই থাকতে হবে। ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা অন্য কোনো জাতির শংসাপত্র, এটাও থাকতে হবে। এনআরসি নথি থেকে যদি রাজ্যের এনআরসি হয়ে থাকে তাহলে সেই এনআরসি সার্টিফিকেটটা পর্যন্ত দিতে হবে, অত্যন্ত আপত্তিকর। স্টেট বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পরিবারের নথিভুক্ত, বুঝতেই পারছো, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হলে সার্টিফিকেট তো ইস্যু হবে, কেউ আটকাতে পারবে না সেখানে, যদি না সে ওই বিরোধী পার্টির কোনো ভোটার হিসেবে চিহ্নিত হয়। জমি বা বাড়ির দলিলপত্র, এবং আরেকটা আপত্তিকর,
2003 সালের ভোটার তালিকার নাম থাকলে তার প্রতিলিপি বা সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলোকে নিয়ে, যে কোনো একটাকে নিয়ে নয়, এই ডকুমেন্টগুলোর অধিকাংশ ডকুমেন্টগুলোকে নিয়ে উপস্থিত থাকতে হবে বাড়িতে। কিন্তু এই ভোটাররা, বিশেষ করে গ্রামের ভোটাররা বলছে যে ব্লক যারা অফিসার হিসেবে আছে, বুথে মাফ করুন যদি, বুথ লেভেলে যারা অফিসার হিসেবে আছে, তারা সরকারি কর্মচারী অবশ্যই হতে হবে, সেটা রাজ্য সরকারের কাছ থেকে নেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নয়। এবং আর একটা ভুল তথ্য যাচ্ছে যে এই যে সহকারী যারা বিএলও হবে, তারা যে কোনো প্রাইভেট পার্সন, আমার মতো লোক হতে পারে, তোমার মতো লোক হতে পারে, যে কোনো লোক হতে পারে, এর জন্য সরকারি কর্মচারী হওয়ার কোনো বাধ্যতামূলক কিছু নেই। কিন্তু এক্ষেত্রে মমতা ব্যানার্জি বলেছেন যে এদের নেবার আগে আমাকে জানানো উচিত ছিল। এটা মুখ্যমন্ত্রীকে জানানোর কথা রাজ্য প্রশাসনের, এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। চিফ সেক্রেটারিকে জানিয়েছিল, সেই থ্রু দিয়ে তারা পেয়েছে এবং দিল্লিতে তারা ট্রেনিং নিয়ে ফিরে এসছে। এর উদ্দেশ্য হচ্ছে একটা ফ্রেশ ভোটার তালিকা তৈরি করা। যদি এটা ভেবে থাকেন তৃণমূল সরকার বা তার সুপ্রিমো যে বৈধ ভোটার বাদ দেওয়ার জন্য করা হচ্ছে, রাস্তা খোলা আছে। 1 আগস্ট যখন খসড়া বেরোবে, তখন যদি দেখা যায় বৈধ কোনো ভোটার বাদ গেছে, অবশ্যই তিনি নাম তুলতে পারবেন ফর্ম 6 ফিল আপ করে, অ্যালং উইথ দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট। এবং যদি রিকোয়ার্ড ডকুমেন্ট না থাকে, পরিষ্কার বলা আছে, সেক্ষেত্রে আপনি ফর্ম 6 ফিল আপ করে আগে জমা দিন, তারপরে আপনি ফর্মটা যে যে ডকুমেন্টগুলো আছে দেবেন, সেগুলো আপনার ইলেকশন কমিশন তদন্ত করে দেখবে বা সমীক্ষা করে দেখবে। আর একটা বলা আছে, এটা নিয়ে একটা ভুল প্রচার হচ্ছে, যারা বাইরে থাকে তারা 25শে জুলাই লাস্ট ডেট দিয়েছে, 25শে জুলাইয়ের মধ্যে কিভাবে এই নথিগুলো দেয়া যাবে না, তাদের বলা হচ্ছে আপনি পোস্টালের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনি আপনার নথি পারেন, এর জন্য কোনো রকম ভাবে বাধা নেই। কিন্তু বাধা হচ্ছে যে ইন্ডিয়া জোট থেকে যেটা বাধা দেওয়া হয়েছে বা আপত্তি করা হয়েছে, আমি তার সঙ্গে একদম সহমত। এত শর্ট পিরিয়ডে আপনারা এত ভোটারকে সমীক্ষা করতে পারবেন? পশ্চিমবঙ্গে যেমন আমরা যদি দেখি 10,262টা যদি বুথ থাকে, এবং এখন নির্বাচন কমিশন নিয়ম করেছে পার বুথ 1200 করে ভোটার থাকবে, 1500 করে ভোটার থাকবে না। তাহলে এই যদি নভেম্বরে ভোট হয়, তাহলে কি প্রকৃতপক্ষে এটা ইনসেন্টিভ রিভিশনটা হলো? প্রশ্নটা হচ্ছে এইখানে। তাহলে এখানে কি হচ্ছে, হাফ হাজার্ড একটা কাজ হচ্ছে। হাফ হাজার্ড কাজ হওয়ার জন্য কিন্তু ভোটার তালিকাটা নিশ্চিতভাবে সঠিক হচ্ছে না। এইবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা বুথ লেভেল অফিসার আছেন, তারা দেখবেন সঠিক ভোটার যেন বাদ না দেয়। খুব ভালো কথা। সঠিক ভোটার বাদ না যায় বলার পর এই কথাটার কি অর্থ? মনে রাখবেন, আপনারা রাজ্য সরকারের কর্মচারী, আপনারা ইলেকশনের ওই সময়গুলো শুধুমাত্র ইলেকশন কমিশনের আন্ডারে থাকবেন, তারপরে কিন্তু আবার রাজ্য সরকারে ফিরে আসবেন। এই কথাটার কি অর্থ দাঁড়ায়? এই কথাটার অর্থ দাঁড়ায় যে আপনারা বৈধ ভোটার হলেও তাহলে আপনারা অবৈধ ভোটার হলেও তাকে বাদ দেবেন না। ঠিক যেভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা আলাদা করতে পারিনি। সুতরাং পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে অবৈধ প্রবেশকারী পশ্চিমবঙ্গে তো অনবরত ধরা পড়ছে। এবং অবৈধ ভোটার কি তাহলে তারা তৃণমূলের ভোটার? এখানে একটা বিরাট প্রশ্ন। তাহলে এখানে ওনার এইটা বলা উচিত ছিল যে বৈধ ভোটার যেন বাদ না যায়। অবশ্যই বৈধ ভোটার বাদ দেওয়ার জন্য কিন্তু এই এসআইআরটা করা হচ্ছে না, এটা ভুল তথ্য যাচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন আসছে যে আপনারা ইলেকশনের পর আবার আমাদের সরকারের আয়ত্তেই চলে আসবেন, তার মানে কি বোঝা যাচ্ছে? এবং তারা পরিষ্কার বলছে নিরাপত্তা ছাড়া আমরা কাজ করব না। কয়েকজন আমি বিএলও কে দেখলাম পরিষ্কার বলছে আমরা তো ডোন্ট কেয়ার করি, আমরা আমাদের কাজ করব, তাতে যা হবার হবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবো না, ভালো কথা। পশ্চিমবঙ্গে সিএ করতে দেবো না, ভালো কথা। পশ্চিমবঙ্গে সার করতে দেবো না। আপনি করতে না দিতে পারেন, হ্যাভ ইউ এনি রাইট টু ডু এট অল? যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে যে তার কোনো ইমপ্লিমেন্ট করবে, করতে দিতে বাধ্য। ঠিক যেভাবে আয়ুষ্মান ভারতটা পশ্চিমবঙ্গে কিন্তু প্রযোজ্য হলো না। আর ইলেকশন কমিশনার ইজ এ অটোনমাস বডি, হি হ্যাজ রাইট টু টেক স্টেপ রিগার্ডিং ইলেকশন, ফোর্থকামিং ইলেকশন অর এনসুইং ইলেকশন, যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনি কখনোই বাধা দিতে পারেন না। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে আপনার এই কথাটা কিন্তু থ্রেটনিং এর মধ্যে পড়ে যায়। এতে কিন্তু সব বুথ লেভেল অফিসাররা সাহসের সঙ্গে কাজ করতে পারবে না, কারণ ইলেকশন কমিশন মানে ইউনিয়ন ইলেকশন কমিশন সম্পূর্ণরূপে কিন্তু এই সরকারি কর্মচারী যারা বিএলও হিসেবে আছে তাদের উপর নির্ভরশীল। সুতরাং এক্ষেত্রে আমরা চাই সার হোক
নিরপেক্ষভাবে হোক, সঠিকভাবে হোক, সময় নিয়ে হোক, এত দ্রুততার সঙ্গে করাটা কখনোই বাঞ্ছনীয় নয় এবং সেটা কখনোই সুনিশ্চিতভাবে সঠিক হতে পারে না। কিন্তু একে বাধা দেওয়াটাও কিন্তু কখনো কাম্য নয়। বাধা দেওয়া মানে ডাল মে কুচ কালা হয়, এটাই কিন্তু বোঝাচ্ছে। বেশ, একদম পরিষ্কার সৌমিত্রবাবু যেভাবে ব্যাখ্যা করলেন, সৌমিত্রবাবু পরিষ্কার যেটা বলে দিলেন যে এসআইআর বা যেটা করা হচ্ছে অবশ্যই অনুপ্রবেশকারী থাকলে তাকে চিহ্নিত করা হোক, যদি অবৈধ ভোটার থাকে তাকে চিহ্নিত করা হোক, কিন্তু সেই চিহ্নিতকরণের মধ্যে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে অবশ্যই সেটা বাঞ্ছনীয় নয়। এত কম সময়ের মধ্যে সেটা করা কতটা সঠিক সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে সেটা তিনি উল্লেখ করলেন। একই সাথে বললেন আমাদের রাজ্যে সবকিছুই আসলে ভোটের স্বার্থে, ভোটের জন্য, বৈধ ভোটাররা ভোটদানের অধিকার পাক, যথার্থ নাগরিকরা যা তাদের নাগরিক অধিকার পাক, এটার পক্ষে লড়াই হচ্ছে। আবার ভোট ব্যাংকটা যাতে ঠিক থাকে সেটা সত্যি তো, যে মারা গেছে সে তার তালিকা তো বাদ দিতেই হবে। নির্বাচন কমিশন সেটা কেন করে না, কেন প্রত্যেকবার নিয়ম করে, একটা নিয়ম আছে সেটা হয় না কেন, এটাও তো একটা প্রশ্ন। আমি আনিসুর রহমানের কাছে আসবো। আনিসুর বাবু, আপনি নিজেও একজন আইনজীবী, গোটা প্রক্রিয়াটা একদিকে নির্বাচন কমিশনের বিষয়ে যেমন অনেক সংশয় আছে, তাদের মানে যেভাবে তারা এগোচ্ছে সেটাকে মেনে নিয়েও সংশয় প্রকাশ কিন্তু সৌমিত্র বাবুও করেছেন, বলেছেন তাদের কাজের নিয়ে সন্দেহ আছে, কিন্তু যেভাবে রাজনীতিকরা এটাকে ব্যবহার করতে চাইছে, সত্যি তো গোটা বিষয়টাতে যেটা সত্য সেটা সামনে আসা। কেউ কি চায়, কোন রাজনৈতিক দল চায় নাকি শুধু রাজনৈতিক ডামাডোল? আমি যেটা বলছিলাম যে একটা স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটা রাজ্যে, আমি মানবাধিকার আন্দোলনের সংগঠন এপিডিআর এর মাধ্যমে যেতে জানতে পারছি যে একটা চিঠি পৌঁছেছে প্রত্যেকটা রাজ্যে, বলা হয়েছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হোক, কিভাবে, খুব চটজলদি, যেটা জমিতে খুব চটজলদি, এবং এই রাজ্যেও সেটা ঘটছে। অনেক জায়গায় নাকি জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের কাগজপত্র সেভাবে এখনো তদারকি করে দেখা হয়নি। এবং আজকে এই যে ঘটনাটা ঘটলো, আপনি দেখলেন যে একজনকে গরু পাচার হিসেবে মারছে কারা, নাগরিকদের একটা অংশ, তারাই নেমে পড়েছে, তারাই যেন ত্রাতা। প্রশাসন কোথায়, প্রশাসক কোথায়? যদি তারা গরু পাচার করে থাকে তাহলে তো পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। মানে কি হচ্ছে চারপাশে? অনেকগুলো প্রশ্ন, সময় বড্ড কম। হ্যাঁ, তবু আপনি বলুন। এই যে বললেন যে অনুপ্রবেশ, অনুপ্রবেশ দুটো শব্দবন্ধ দেখছি, কাউকে অনুপ্রবেশকারী বলবেন, কাউকে শরণার্থী বলবেন। একদম একদম, সেটা নিয়ে তো ধন্দ তৈরি, একদম ধন্দ তৈরি করে দিয়ে দেশের প্রধানমন্ত্রী না দেশের সংবিধান, দেশের আইন? বিতান অধিকারী স্ত্রী নাগরিকত্ব পাবে, এটা কে করবে? স্বরাষ্ট্রমন্ত্রী নাকি দেশের আইন, দেশের সংবিধান? আজকের নির্বাচন কমিশন, আজকে সৌমিত্রবাবু বললেন, ভালো বললেন, কিন্তু এই যে নির্বাচন কমিশনারের যে নিয়োগ, যে পদ্ধতি, সেটা যেটা ছিল সেটাকে বদলে দেওয়া হয়েছে। বদলে দিয়ে আমরা জানি এখন যে মুখ্য নির্বাচন কমিশনার আছেন তিনি একেবারে মানে ওপেন সিক্রেট, যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খাস লোক। এবং সেখানে গত 24শে জুন বিজ্ঞপ্তি জারি করার যে আসামে, এই বিহারে 25শে জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে, 1 মাসের মধ্যে। সম্ভব? বিহারে কিন্তু আমাদের থেকে কম লোকসভা আসন হলেও সেখানে 40টা, আমাদের 42টা, আমাদের থেকে কিন্তু অনেক বেশি জনসংখ্যা বিহারে রয়েছে। ফলে একটা বিশাল বড় একটা রাজ্য, সেখানে কিন্তু কিভাবে 1 মাসের মধ্যে এই নিবিড় মানে যে সংশোধন কিভাবে সম্ভব? একেবারেই সম্ভব নয়। তারপরে যে 11টা দফা আপনি দাবি করেছেন, যে বৈধ একটা ভোটার লিস্ট, একটা সুন্দর সঠিক ভোটার লিস্ট তৈরি করা দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশন 324-এর, কিন্তু সেখানে যে 11টা ক্রাইটেরিয়া তৈরি করেছেন, সেখানে বলছে ভোটার কার্ড হলে চলবে না, আধার কার্ড চলবে না, রেশন কার্ড চলবে না। কেন চলবে না? আপনি ঠিক করবেন কোনটা চলবে আর কোনটা চলবে না। আপনারাই তো বলেছিলেন এই কেন্দ্রীয় সরকার, যে ব্যাপারটা হচ্ছে আধার কার্ড এলো মানে বাকি কার্ডগুলোর আর খুব বেশি কাজ নেই। আধার কার্ড কোনো নকল, জাল করা, কোনো কিছু করা সম্ভব নয়। আধার কার্ডটা সবচেয়ে বড় নাগরিক পরিচয়। সেই সবচেয়ে বড় নাগরিক পরিচয়টাকে আপনি অস্বীকার করছেন। এই তো নির্বাচন কমিশনার দিয়েছিল আপনার এপিক কার্ড, ভোটার কার্ড, সচিত্র পরিচয়পত্র, সেটা বলছেন জাল। জাল হয় কি করে? তার দায় কার? আর আপনি বলছেন যে ইন্টেনসিভ রিভিশন, এর আগেও হয়েছে, 2002-এও হয়েছে, কোনো বিতর্ক হয়নি। তখনও কিন্তু বিজেপি সরকার ছিল দিল্লিতে।
তারও আগে হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। আর তাছাড়া সারা বছর প্রত্যেকটা ইলেকশনের আগে সর্বত্রই কিন্তু ভোটার লিস্ট সংশোধনের কাজ হয়, নতুন ভোটারদের নাম তোলা, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া। 2024 একটা নির্বাচন হয়েছে, সেই ভোটার লিস্টের মাধ্যমে সেখানে একটা সরকার দিল্লিতে আসীন হয়েছে সংখ্যাগরিষ্ঠ সংসদদের সমর্থন নিয়ে। তাহলে সেই 2024 যে ভোটার লিস্টটা যদি সঠিক না হয়ে থাকে, ওই সরকারটাই তো বেঠিক। আর তারপরে যে 11টা আপনি দাবি 11টা নির্বাচন কমিশনার দাবি করলেন, যে 11টার মধ্যে আপনার ডকুমেন্টসগুলো আপনি সেগুলো তো সবটাই তো যে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, মাঠের মানুষ, অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ মানুষ, তাদের পক্ষেই শুধু কঠিন। যারা অবস্থাপন্ন, যারা শিক্ষিত, যারা সচেতন, তাদের পক্ষে কোনো না কোনো ডকুমেন্ট হাজির করা সম্ভব হবে। অর্থাৎ গরিব মানুষদেরকে, প্রান্তিক মানুষদেরকে, আদিবাসী মানুষদেরকে বাদ দেওয়ার একটা সুকৌশল। আর তাছাড়াও একটা ইন্টেন্সিভ রিভিশন, যেটা সৌমিত্রবাবু বলেছেন, এই 1 মাসের মধ্যে হয় না। নিবিড় সংশোধন করতে গেলে একটা লম্বা সময় দিয়ে সারা বছর ধরে হয়। কোন একটা নির্বাচনের আগে এসে, 1 মাস আগে এসে এসব হয় না। এসব চালাকি, এসবগুলো করে আসলে মানুষকে সন্ত্রস্ত করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে চমকানো। নির্বাচন কমিশন অবশ্যই একটা সঠিক ভোটার লিস্ট এর মাধ্যমে নির্বাচন করবেন, এটাই দেখা আমাদের চাওয়া, এবং সেটাই ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 324 বলেছে। কিন্তু সেখানে নির্বাচন কমিশনার তো পরোক্ষে যে এনআরসির যে সমস্ত ডকুমেন্টস, তার অনেকগুলোই তো এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছে, মানুষকে আবার এনআরসির জুজু তৈরি করে দিয়েছে। বলে এটা চালাকি। আর আপনারা এখানে বিএলওর কথা বললেন, বুথ লেভেল অফিসার যারা, অবশ্যই বুথ লেভেল অফিসারদের কোনো কাউকেই চমকানোর কথা নয়, কারণ তারা হচ্ছে মানে এটা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে আমাদের দেশে, এবং সেখানে প্রত্যেকটা মানে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচনী যে কাজকর্ম, সেখানে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই তারা সেখানে যায়। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাও থাকে, রাজ্য সরকারের কর্মচারীদেরকেও নিতে হয়, নিয়েই তাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। ফলে সেখানে তাদেরকে স্বাধীন সত্তা দিতে হবে। কিন্তু সবটাই তো হচ্ছে রাজনীতি। এই রাজনীতির ঘোলা জলে সাধারণ মানুষ কিন্তু আজকে সন্ত্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ আজকে পেরেশান হয়ে যাচ্ছে। এখন দেখছি হঠাৎ করে মানুষ ফোন করতে জুড়েছে, আমার ওই নাম বানান ভুল, ওই বানান ভুল, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আমাদের আইনজীবীদের কাছে প্রতিনিয়ত প্রচুর ফোন আসছে, বেয়ারে হচ্ছে। এখনো এখানে শুরু হয়নি পশ্চিমবঙ্গে, এখানে মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে। ফলে কেন্দ্র, রাজ্য বা নির্বাচন কমিশনারের কারোরই কাজ নয় সাধারণ মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করা, সাধারণ মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, সাধারণ জনসমাজে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া। এটা কোনোভাবেই উচিত নয়। অবশ্যই অনেক জালি ভোটার আছে, অনেক মানে ভুল ভোটার আছে, অনেকে মরে গেছে, তাদের নাম বাদ দেওয়া হয়নি। কিন্তু এগুলো সংশোধন সবারই সদিচ্ছা থাকা দরকার। কিন্তু সবচেয়ে আরেকটা যে প্রথম কথা বললেন, অনুপ্রবেশকারী আর শরণার্থী, আজকের মামলার মতুয়া ধর্মের প্রায় বলছে 1.5 কোটি, কেউ বলছে 2 কোটি মানুষ, তারা বলছে আমাদের নাগরিকত্ব দিতে হবে। তার মানে তারা নাগরিক নয়, তারা নাগরিক নয়, কিন্তু তাদের ভোটাধিকার আছে। সবচেয়ে বড় কথা, একজন মন্ত্রী, ভারত রাষ্ট্রের একজন মন্ত্রী, তিনিও বলছেন আমার নাগরিকত্ব দরকার। মানে ইয়ে লাগছে যে সত্যি তো অদ্ভুত, তিনি মন্ত্রী, তিনি নাকি নাগরিক না হয়ে মন্ত্রী। আজকের যে প্রধান বিরোধী দল শুভেন্দু অধিকারী, সে প্রকাশ্যেই বিধানসভার সামনে দাঁড়িয়ে দাবি করছে আমার মা এক কাপড়ে রাতের অন্ধকারে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসছেন। অর্থাৎ তার কাছে বৈধ কাগজপত্র ছিল না, এক কাপড়ে রাত্রেবেলা যদি পালিয়ে আসতে হয়, তাহলে তার মায়ের যদি বৈধ ভাবে ভারতবর্ষে প্রবেশ না থাকে, তাহলে তার নাগরিকত্ব থাকার কথা নয় তার মায়ের। আর তার মায়ের যদি না থাকে, বাবা অথবা মায়ের যদি সঠিক নাগরিকত্ব না থাকে, তার সন্তানদেরও নাগরিকত্ব সঠিকভাবে থাকার কথা নয়। এ প্রশ্ন উঠেছে। ফলে সামগ্রিকভাবে রাজনীতি হচ্ছে ক্ষমতা দখলের রাজনীতি। একদম, এটাই সবচেয়ে দেশের স্বার্থে নয়, সমাজের স্বার্থে নয়। আমরা যদি তাই হতো, তাহলে মানুষকে এত সন্ত্রস্ত করার কোনো প্রয়োজন পড়তো না। স্বাভাবিক নিয়মে ভোটার লিস্ট সংশোধন হতো, যারা বৈধ ভোটার তারা ভোট দিতে যেত। আর এই শরণার্থী নাগরিক, এইদের যে গরু পাচার মানে কি? গরু কি বিক্রি হবে না? গরু তো যদি কোনো অবৈধ কাজ হয় তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে, একদম নেমে পড়েছে।
মানে চোরাই, যদি বলে পাচার, পাচার মানে চোরাই, মানে সেখানে বৈধ বেশ। কাগজপত্র ছাড়া অবৈধভাবে অন্যায় ভাবে কোনো কাজ হয়, তার জন্য আইন আছে, তার জন্য প্রশাসন আছে। আজকে প্রকাশ্যে কিছু মানুষ কিভাবে গোরক্ষকের তাণ্ডব, যেমন আমরা হরিয়ানায়, রাজস্থানে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ দেখছি, পশ্চিমবঙ্গেও সেটা হাজির হয়েছে। আমরা নির্বিকার, আমরা সমস্ত সব একদমই। বুদ্ধিজীবী। আর একটা কথা আমার ভাই কংগ্রেসের প্রতিনিধি বললেন, একটু বলা দরকার। আজকের বিজেপি ঘোলা জলে মাছ ধরে তারা রাজনীতি করছে, তৃণমূল রাজনীতি করছে, বাইনারি হচ্ছে, দুটো দল তারা ক্ষমতা দখলের জন্য। সেখানে বাকি দলগুলো তারা কি করছে? তারা কি দর্শকের ভূমিকায়?